আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে দেশের তৈরি পোশাক শিল্প খাত ও রপ্তানি পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি। আসসালামু আলাইকুম ফয়সাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আশা করি? জি, ভালো আছি, কিন্তু আমাদের আসলে রপ্তানি পরিস্থিতি নিয়ে যে কথা বলবো, ওই কথার পরিস্থিতি আসলে খুব একটা বেশি ভালো মনে হচ্ছে না। কারণ আপনি জানেন, ট্রাম্প ট্যারিফ ঘোষণা হওয়ার পর বাংলাদেশ একটু প্রতিযোগিতামূলক ভালো অবস্থানে থাকার পর আমরা এক্সপেক্ট করছিলাম যে বাংলাদেশের এক্সপোর্ট এত বেশি না বাড়লেও বাড়বে, কমবে না। কিন্তু এখন দেখলাম পরিস্থিতি উল্টো হয়ে গেল, টানা 4 মাস রপ্তানি কমেছে আমাদের দেশের। এটি আপনি কিভাবে দেখছেন? কেন কমেছে রপ্তানি? আসলে রপ্তানি কমার প্রাইমারি রিজনটা হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট। এখন দেখেন, আপনার কিন্তু বিগত এপ্রিল থেকে এখন পর্যন্ত টানা অলমোস্ট নাও মোর দেন 6 মান্থস একটা আনসার্টেনটির ভিতর দিয়ে কিন্তু আমাদের ক্রেতারা যাচ্ছিল। সো ইউএস ট্যারিফের মানে বেটার সম্ভাবনা যদি বলি, বেসড অন দি পার্সেন্টেজ অফ ট্যারিফ ফর বাংলাদেশ, সেটা যদি আমরা বিবেচনায় নেই, তাহলে আমাদের অবস্থান ভালো হওয়ার কথা। কিন্তু এর ভিতরে যে গত এপ্রিল থেকে যে একটা অনিশ্চয়তা চলছিল, তো সেটার জন্য কিন্তু বায়াররা অনেক ক্ষেত্রে অর্ডার হোল্ড ব্যাক করেছে। এক, দুই হচ্ছে গিয়ে যে ইন্ডিয়ার পজিশনটা কোথায় দাঁড়াবে বা চায়নার পজিশনটা কোথায় দাঁড়াবে, তারা কিন্তু এটা নিয়ে একটা কাইন্ড অফ কনসার্ন ছিল যে আসলে ফাইনালি কি দাঁড়াবে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে আপনার এই মানে আজকের ডেটে যদি বলি 7 ডিসেম্বর, ইন্ডিয়া হ্যাজ নট রিসিভড এ ফেভারেবল ট্যারিফ ইন কম্প্যারিজন টু বাংলাদেশ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে চায়না তো চায়নাকে আসলে কেউই আটকাতে পারবে না। চায়নার ওয়েতে ব্যবসা করছে। সো বায়াররা এখন আসলে বাংলাদেশকে নিয়ে কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে এবং ভালো কাস্টমাররা আসছে এখন বাংলাদেশে, ব্র্যান্ডসরা আসছে, কিন্তু এটা রেজাল্ট পেতে পেতে অ্যাটলিস্ট 2 কোয়ার্টার্স লাগবে। সো এবং সেটা আমরা নেক্সট জুনের আগে কোনো ধরনের এক্সপোর্ট এক্সপ্যানশন বা এক্সপোর্ট ইনক্রিমেন্টস দেখবো না। আমি দেখছি না সেখানে। জি ফয়সাল ভাই, আপনি জানেন যে উইন্টার সিজন শুরু হচ্ছে এবং উইন্টারেই কিন্তু অর্ডার বেশি আসে বাহির থেকে, এবং উইন্টারে আপনারা ফুললি বুকড থাকেন। তাহলে যদি আপনি 2টা কোয়ার্টার বলেন, তাহলে এটা কি আসলে নেক্সট ইয়ারের অর্ডারের জন্য কথা বলছেন, নাকি এই বছরের অর্ডার ধরার কথাই বলছেন? এই উইন্টার সিজনে আমাদের অর্ডার 2টা সিজনে হয় নরমালি, একটা স্প্রিং সামার, একটা অটম উইন্টার। তো স্প্রিং সামারের অর্ডারগুলা অলরেডি, যেটা নিয়ে আপনি উদ্বেগ প্রকাশ করলেন যে এক্সপোর্ট ফিগার কমে গেছে, এটা আসলে স্প্রিং সামারের ক্ষেত্রে। তার মানে শিপমেন্ট পিরিয়ড হচ্ছে বাংলাদেশ থেকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এটা হচ্ছে স্প্রিং এর বিজনেস 26। তার মানে এই অর্ডার প্লেসমেন্টস গুলো কিন্তু গত এপ্রিল থেকে জুন পর্যন্ত হয়, দেন আমরা এক্সপোর্ট শুরু করি সেপ্টেম্বর, অক্টোবর থেকে। তো এখন যেটা নিয়ে আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে ফর নেক্সট ইয়ার। তার মানে এগুলার মার্কেটিং এখন চলছে এবং এটার আপনার অর্ডার প্লেসমেন্টস গুলো হবে এই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা শিপমেন্ট শুরু হবে গিয়ে মার্চের থেকে। তো তখন এর জন্য বলছি যে এপ্রিল, মে, জুনের ফিগার গুলো যখন দেখবেন, তখন আসলে বুঝতে পারবেন যে অবস্থান কোথায় আছে। কিন্তু একদম যে মানে খারাপ অবস্থা বলবো না, আমি মনে করি যে পটেনশিয়াল আছে, বাট চ্যালেঞ্জেস এর সাথেও আছে। আসলে মানে আমরা জানি নভেম্বর মাসেই 5% মতো কমেছে, সিঙ্গেল মান্থে। আসলে এটা কিন্তু হিউজ। আমি আরেকটি বিষয় বলতে যাচ্ছি, একক দেশ হিসেবে আমেরিকাতে আমরা সবচেয়ে বেশি রপ্তানি করি, কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে দেখি, ইউরোপীয় ইউনিয়ন অনেক বড় একটি বাজার। ওই বাজারেও ভারতের ট্যারিফ নিয়ে চিন্তা হচ্ছে, প্রভাব পড়ছে বাংলাদেশে, কিন্তু ভারত কিন্তু ঠিকই ওই বাজার দখল করে নিচ্ছে এবং ভারতের এক্সপোর্ট ডেটা বলছে যে আগের চেয়ে তাদের মার্কেট শেয়ার বাড়ছে প্রতিনিয়ত। আমরা এই জায়গায় পিছিয়ে গেলাম কেন? দেখেন, অলরেডি ভারত কিন্তু একটা এফটিএ করেছে ইউকে এর সাথে। এক, দুই হচ্ছে গিয়ে যে আপনাকে এটা বুঝতে হবে যে আমেরিকাতে ট্যারিফ দেওয়াতে ইন্ডিয়ার যারা ম্যানুফ্যাকচারার্স, স্পেশালি বিগত 3 থেকে 5 বছরে কিন্তু একটা ভালো গ্রোথ হয়েছে তাদের গার্মেন্টস সেক্টরে। আগে কিন্তু ইন্ডিয়া ওয়াজ নট ইন্টারেস্টেড ইন গার্মেন্টস,
কিন্তু তাদের প্রাইম মিনিস্টার যখন 2016 সন থেকে বলে যে বাংলাদেশের গার্মেন্টস এত কেন, এটা কেন বাড়বে না, বা ইন্ডিয়া কেন বাড়বে না, তখন কিন্তু তারা নানা সুযোগ সুবিধা দেওয়া শুরু করে ইন্ডিয়ান মানে ইনভেস্টমেন্ট ইন দ্য গার্মেন্ট সেক্টরের জন্য। এখানে কিন্তু ইভেন সাউথে আপনার স্যালারিও কিন্তু একটা পোর্শন দেওয়া হয় ওয়ার্কারদেরকে ফ্রম দ্য গভর্নমেন্ট অ্যাজ এ সাবসিডি। তো যেখানে ইন্ডিয়া যেই জোরে সোরে লেগেছে, তো যখন ট্যারিফের এফেক্টে এসছে আপনার এপ্রিল মাসে থেকে, তখন কিন্তু ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারাররা মোটামুটি একটা মানে দে গট কনসার্ন এবং একটা ধরা অবস্থায়। সেখান থেকে কিন্তু তারা মার্কেটিং শুরু করে দেয় ইউরোপে তাদের ওই ক্যাপাসিটি সেলিং এর স্বার্থে। এখানে গিয়েই ধরলেন এখন তারা কিন্তু একটা মার্কেট শেয়ার তারা নিতে পেরেছে ফ্রম আমি বলবো বাংলাদেশ থেকে, যদি বলি এই অ্যাগ্রেসিভ মার্কেটিং এর মাধ্যমে, পসিবল প্রাইস রিডাকশনের মাধ্যমে, এবং কিছু পলিসিগত, যেটা আপনাকে বললাম, ইন্ডিয়ার গভর্নমেন্ট কিছু পলিসিগত সাপোর্ট দেওয়ার কারণে এবং এফটি এর কিছুটা প্রভাব থাকার কারণে তাদের এক্সপোর্টটা ইউরোপিয়ান মার্কেটে বৃদ্ধি পেয়েছে। এটা আমার অ্যানালিসিস বলে সেটা। জি ফয়সাল ভাই, আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু গার্মেন্ট শিল্পে সবচেয়ে বেশি সুবিধা দেয়া হয়, পলিসিগত সহায়তাও কিন্তু গার্মেন্ট শিল্পে অনেক দেওয়া হয়। এফটি এর কথা আপনি বলতে পারেন যে আসলে এফটি অনেক বছর যাবত হচ্ছে না, জাপানের সাথে কথা হচ্ছে, কোরিয়ার সাথে কথা হচ্ছে। এফটি ছাড়া এই পলিসিগত সহায়তা কি গার্মেন্টস খাতের জন্য আসলে অ্যাপ্লিকেবল হয় কিনা? খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আমাকে বলেন যে এই সেক্টর ছাড়া আপনি আর কোন সেক্টর আপনাকে এমপ্লয়মেন্ট জেনারেট করে সবচেয়ে বেশি, এক, এবং ফরেন এক্সচেঞ্জ আর্নিং করে সবচেয়ে বেশি? যে কোনো সেক্টর বলেন, এখন পর্যন্ত কিন্তু কোন সেক্টর সেটা দিচ্ছে না। তাহলে চামড়া শিল্প, কৃষি শিল্প এগিয়ে আসতে পারে কিনা? ঔষধ শিল্প আসতে পারে, কেন আসতে পারে না? অফকোর্স আসতে পারে, সব ক্ষেত্রে আসতে পারে। কেউ কোথাও কাউকে মানা করছে না আসার জন্য। আমাকে বলেন না কেন ফয়সাল ভাই আপনি গার্মেন্টস ছেড়ে আপনি অন্য একটা সেক্টর ইনভেস্টমেন্ট করেন, আমি করব। কিন্তু প্রথম কোথায় আসবে? আপনার ব্যাংকের আজকে যে ইন্টারেস্ট 14.15-16% কে এটা ইন্টারেস্ট বেয়ার করবে, সেটা দেখতে হবে আপনাকে। সো আপনি সেই জায়গা থেকে, আমরা যারা, আমি বলি যে উদ্যোক্তা গার্মেন্টসে একবার ঢুকে গেলে এখান থেকে বের হওয়াটা খুব ডিফিকাল্ট, আমাদের কোনো এক্সিট পলিসি নাই। তো সেইখান থেকে আমাকে যদি সার্ভাইভ করতে হয়, আমাকে কম্পিটিশনের এগেনস্টে, একটু আগে আপনাকে ইন্ডিয়ার কথা বললাম, কেন বললাম? বিকজ ইন্ডিয়া যে আমার আর ইন্ডিয়ার ভিতরে যতটা ডিফারেন্স, এই ডিফারেন্স কাভার করে যদি সে যদি আমার সাথে কম্পিটিশনে পেরে যায়, তাহলে আপনি বাংলাদেশি ম্যানুফ্যাকচারারদেরকে ইনসেনটিভ কিন্তু কমে দিয়েছে এই ইন্টারিম গভর্নমেন্ট বিগত 6 মাসে। ওকে, আপনার কিন্তু অন্যান্য সুযোগ সুবিধার কথা যদি বলেন, তাহলে আমাকে বলেন যে আর কি সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরকে গভর্নমেন্ট পলিসিগতভাবে, সেটা বলতে হবে। বাকি সবকিছু কিন্তু আমাদেরকে করে নিতে হচ্ছে, যেখান থেকে আমাদেরকে করতে হবে, কারণ আমাদের কোনো অপশন নেই। সো আমি বলতে চাচ্ছি আপনাকে আজকে যে এই সেক্টরকে ইউ স্টিল মাস্ট নার্চার ইন দ্য রাইট ওয়ে। সো রাইট ওয়ে হচ্ছে টু ক্রিয়েট দ্য রাইট অ্যাটমসফিয়ার, দ্য রাইট এনভায়রনমেন্ট। সো সামনে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট দেশে আসে, গার্মেন্ট সেক্টর হ্যাজ টু বি দ্য নাম্বার 1 প্রায়োরিটি। কারণ যেটা একটা পথ এগিয়ে আছে, সেখানকারকে আপনাকে ধরে নিয়ে আগাতে হবে, তাকে আরো রেসে জিততে হবে। তাকে আপনি ওষুধ বলেন, এগ্রিকালচার বলেন, লেদার বলেন, মানে অর এনি আদার ইন্ডাস্ট্রি বলেন, তাকে ক্যাচ আপ করতে টু $40 billion উইল টেক সাম টাইম। তো অবশ্যই সময় লাগবে। এবং আপনাদের গার্মেন্ট শিল্প কিভাবে নার্চার করা যায়, এই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে, আপনি জানেন যে বন্ধ কারখানা চালু করার ব্যাপারে বেক্সিমকো, নাসা গ্রুপ, আমরা যতটুকু জেনেছিলাম এই মাসেই চালু হওয়ার কথা ছিল। গাজী গ্রুপেরও কথা শোনা যাচ্ছে। বিজিএমএ থেকে কোনো সহায়তা করা হচ্ছে কিনা, অথবা সরকারের মহল থেকে কোনো সহায়তা করা হচ্ছে কিনা দ্রুত চালু করার জন্য? দেখেন, আমার জিনিসটা কি যে মানে সহযোগিতা করা হচ্ছে, সেটা কোন ক্ষেত্রে? যে একটা ইন্ডাস্ট্রি সে চালু হতে চাচ্ছে, তার কিছু পারমিশনের দরকার আছে, সেটার জন্য আমরা সহায়তা করতে পারি। বাট ফাইন্যান্সিয়াল মানে অ্যাসিস্ট্যান্স তো আর বিজিএমই দিতে পারবে না। আমরা সহায়তা করতে পারবো যে জি। এবং ব্যাংকের ব্যাপারে আমরা আসবো অবশ্যই, এবং ব্যাংক মার্জারের পরে কি অবস্থা এবং ব্যাংকের সুদ হার, অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করবো। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। জি জি, ওকে দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে তৈরি পোশাক শিল্প খাত ও রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে।
প্রিয় দর্শক, 21শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। জি ফয়সাল ভাই, আপনি বলছিলেন যে আসলে আপনাদের সহযোগিতার চেয়েও আসলে ব্যাংকের সহযোগিতাটা ইম্পর্টেন্ট। আমি স্পেসিফিক্যালি দুটি পয়েন্ট বলতে চাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ ব্যাংক যে রিক্লাসিফিকেশন করার সুযোগ দিয়েছে 10 বছরের জন্য, 2 বছর গ্রেস পিরিয়ড, এই সুযোগ কি সবাই ভোগ করতে পারছে কিনা? আরেকটি বিষয় হচ্ছে, ব্যাংক মার্জার হওয়ার পর ব্যাংকের সক্ষমতা ঠিক আছে কিনা। আমি টপ 5 ব্যাংকস অথবা 10 ব্যাংকস বাদে বাকি ব্যাংকগুলোর কথা বলছি। দেখেন, রিক্লাসিফিকেশনের ব্যাপারটা কি হচ্ছে যে এটা কিন্তু আগেও হয়েছে। এটা এই সুবিধাটা কিন্তু আমার ঠিক খেয়াল পড়ছে না, মেবি অ্যাটলিস্ট 3 to 4 ইয়ার্স আগো এই ধরনের রিক্লাসিফিকেশনে কিন্তু সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু প্রবলেমটা কোন জায়গাতে, যে যারা রিক্লাসিফিকেশনের জন্য সুবিধাটা নিচ্ছেন তারা এটা কি কন্টিনিউ করেছেন কিনা, সেটা আমি কিন্তু আজকে পর্যন্ত কোনো রিপোর্ট দেখিনি কোথাও যে গত রিক্লাসিফিকেশনে কাদেরকে রিক্লাসিফিকেশন করা দিয়েছিল তাদের পারফরমেন্স কি হয়েছিল সেটা কিন্তু বলা হয়নি কোথাও রিপোর্ট, অ্যাটলিস্ট আমি দেখিনি। মেবি আই এম রং, বাট প্রবলেমটা হচ্ছে কোথায় যে রিক্লাসিফিকেশন করেন সেটা দরকার আছে। এটাও হেল্প করবে যে কোনো কারণে কোনো ব্যবসায়ী আটকে গেছে, সেটা ইফ ইটস রিজনেবল দেন ইয়েস, সেটা তো বাংলাদেশ ব্যাংক ডিসাইড করবে। কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস রিক্লাসিফিকেশন হচ্ছে যে আসলে রিক্লাসিফিকেশনটা যে মানে যেই ধারাতে হচ্ছে সেটা যেন রিকভারিটা হয়, সেটাকে প্রপারলি মনিটর করে সেটাকে প্রপারলি ডেলিভারি করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার এটা দেখা যাবে সামনে এটা হয় কিনা, কিন্তু আগেরটাতে কিন্তু আমি এখন পর্যন্ত জানা মতে আমি কোনো কম্পারেটিভ রিপোর্ট দেখিনি। সেটার ব্যাপারে আমি এতদূরই বলতে পারবো। ব্যাংকের সক্ষমতা নিয়ে কি বলবেন? ব্যাংকের সক্ষমতা, দেখেন সক্ষমতা, এভরি ব্যাংক হ্যাজ ইটস পলিসি টু ওয়ার্ক অ্যান্ড অপারেট, টু ল্যান্ড অ্যান্ড টু বড়ো। আর এই যে ক্ষেত্রে এখানে মার্জারের কিন্তু কোনো অপশন ছিল না এই জায়গাতে। এই মার্জার করে বিদেশে প্রচুর এরকম ধরনের মার্জার্স হয়। মার্জার করে যদি স্ট্রং কিছু আপনার ভিশন নিয়ে যদি ব্যাংক অপারেট করে, তাহলে আই থিঙ্ক সেক্টরেও সেভ হলো, যারা এখানকার ডিপোজিট তারাও সেভ হলো, যে বিজনেস গুলো আছে তারাও সেভ হলো। কিন্তু এটাকে ইন্ডিপেন্ডেন্টলি মনিটর করার জন্য আমি মনে করি সেটাকে বাংলাদেশকে প্রপারলি মনিটর করতে হবে, এবং এটার পারফরমেন্স, এটার যে পারফরমেন্সের অবস্থান থেকে পাবলিক শুড বি নলেজেবল, শুড নো হোয়াট ইজ গোয়িং অন। এটা দিস ইজ ইম্পর্টেন্ট এগেন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড প্রপার এফেক্টিভ কমিউনিকেশনের জন্য। জি, এক্ষেত্রে আপনি জানেন আমাদের যে দেশের যে ব্যাংকিং খাতের খেলাপি ঋণ প্রায় 37%, বিশ্বের মধ্যে সর্বোচ্চ, দ্বিতীয় শ্রীলঙ্কা তাও 12%। এই ক্ষেত্রে এই অবস্থা থাকা অবস্থায় যদি ধরেন 3 টাকার মধ্যে 1 টাকা খেলাপি ঋণে জর্জরিত, এই জায়গায় ব্যাংকিং খাতে আপনি কখনো সুদ হার কমে আসবে কিনা, অথবা ব্যাংকিং খাতে সামগ্রিক চিত্র ভালো হবে এবং গার্মেন্টস শিল্পে অবদান রাখবে, এরকম আশা করছেন কিনা শীঘ্রই? আপনি এই এখন যে এই যে বললেন যে এই যে ঋণ খেলাপি, আপনি ঋণ খেলাপি থেকে আপনি আইডেন্টিফাই করে আমাকে বলতে পারবেন যে আসলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি ঋণ খেলাপি, এবং যারা আসলে ঋণ খেলাপি করেছে টাকা দেশে থেকে পাচার করার জন্য, which segment and who are the concerned? জি, আপনি সেটা তো আগে ক্লারিফিকেশনও দরকার আছে বিফোর আমি এই উত্তরটা দেই। আমাদের সেক্টরে যদি ঋণ খেলাপি হয়ে থাকে, ইট ইজ বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট অফ দ্য বিজনেস। সেটা কেউ কোনো গার্মেন্টস বায়ার আপনার তাকে ব্যাংক্রাপসি করে দিয়েছে কোনো কারণে, বা সে ফ্যাক্টরি তার কস্টিং এর ক্ষেত্রে সে সার্ভাইভ করতে পারেনি, যেখানে গ্যাস ইলেকট্রিসিটির একটা গ্যাপ রয়ে গেছে, ফ্যাক্টরি চালাতে হচ্ছে, গ্যাসের ইলেকট্রিসিটির কোনো সিকিউরিটি নাই। Maybe it has improved, but security নেই, সেখানে তো কন্টিনিউয়াস ব্লিডিং হতেই পারে। তো এগুলো সবকিছু মিলে আপনার কন্ডিশনস গুলা দেখতে হবে, এবং কারাই ঋণ খেলাপি করেছে। তার জন্য যদি আমাকে 14.5 থেকে 16% আপনার ইন্টারেস্ট দিতে হয়, দেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে তো করণীয়টা কি এই মুহূর্তে আমাদের? আর আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি ফয়সাল ভাই, আপনি জানেন যে এসালম গ্রুপের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, 5টি ব্যাংকের মধ্যে 4টি এসালম গ্রুপের, এবং আমাদের যে অর্থ বিদেশে পাচার রয়েছে ওই এসালম গ্রুপেরই সবচেয়ে বেশি পাচার, এবং এই ক্ষেত্রে গার্মেন্টস ইনভলভমেন্ট আমরা এখনো দেখিনি। সো আপনার গার্মেন্টস না, আমি সামগ্রিকভাবে বলছি, এক্ষেত্রে এখন করণীয় কি?
করণীয় দেখেন, আপনি যারা গুড বড়োয়ার্স, আপনি আজকে একটা গুড বড়োয়ারকে, আনলেস আমি এত বড় বড়োয়ার, আমি গুড বড়োয়ার, আপনি আমাকে কি হোয়াট হোয়াট মানে আপনি আমাকে কি ধরনের পুরস্কার দিচ্ছেন? আপনি বিদেশে কিন্তু দিস এ ক্রেডিট রেটিং সিস্টেম, বাংলাদেশে যে ক্রেডিট রেটিং সিস্টেম করে এটার জন্য কেউ পুরস্কৃত হয় না যে ইউ আর আ গুড পে মাস্টার, ইউ গেট, আপনি ট্যাক্স দেন 30%, আপনি ভালো যদি পে ব্যাক করেন আপনি ট্যাক্স দিবেন 25%, আপনি দেন বেনিফিট, আপনি দেন সেখানে, দিচ্ছে না তো। তো আপনাকে পলিসিগতভাবে আসতে হবে, এগুলা সব স্টেক হোল্ডারদেরকে মিলে একটা সিদ্ধান্তে আসতে হবে যে সামনে যেন এই ধরনের ঋণ খেলাপি না হয়। যে একটা মানুষ যদি আনলেস দে আর ইন অ্যাকচুয়াল প্রবলেম অর দে বিকাম ব্যাংক্রাফট, দেন আপনি তাহলে তাকে ঋণ খেলাপি হিসাবে, খেলাপি বলবো না, মানে ব্যাংক্রাপসি হিসাবে ধরে আপনি তাহলে প্রসিড করেন। আমাদের দেশে কিন্তু ব্যাংক্রাপসির কোনো প্রসেস পজিশন নেই, আপনার কিন্তু কোনো এক্সিট পলিসি নেই। এগুলো নিয়ে বিজিএম অলরেডি কাজ করছে এখন এই বোর্ড, কিন্তু আমি বলছি যে এগুলা কিন্তু সবার ইন্টারেস্টে, দেশের ইন্টারেস্টে। এগুলাকে যদি না নেওয়া হয় আয়ত্তে, তাহলে কিন্তু ইট উইল বি দ্য সেম রিপিট সাইকেল, আবার কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও কিন্তু একই আপনার পজিশন গিয়ে দাঁড়াবে। সো সলিউশন হচ্ছে আপনার যারা অ্যাকচুয়াল ঋণ খেলাফি মানে পাচার করার মানে সম্ভাবনা বা পাচার করেছেন, ইউ শুড টেক দেম টু টাস্ক। আর যদি এটা যদি বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে, সেটার কোনো একটা ডিউ প্রসেসে এনে সেটা দেখে যদি সেটার রেজাল্ট যদি ঠিক থাকে, দেন তাহলে আপনি কিন্তু তাকে সেটার জন্য তাকে ইউ ক্যান ক্রেডিট হিম অর ইউ ক্যান ফ্যাসিলিটেট হিম। আর যারা ভালো পে মাস্টার, আপনি তাহলে তাদের জন্য একটা ক্যাটাগরি করেন যেখানে আপনি ইন্টারেস্ট রেট কম হবে, ভালো যারা পে মাস্টার, তাহলে আমরা উৎসাহিত হবে যে না আমাকে পেমেন্ট দিতে হবে, সেটা কনসিডার করে তখন আমি ব্যবসা করব। আর যদি না করে তাহলে করলাম না, 1% তো এমনি ঝরে পড়ে যাবে। জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনি বাইরের যে নমুনাটি নিয়ে আসলেন, যে বাইরে পার্সোনাল ব্যাংকার থেকে শুরু করে যে কোনো বিজনেসের ক্ষেত্রে যাদের ক্রেডিট রেটিং সবচেয়ে হাইয়েস্ট, তারা কিন্তু সবচেয়ে কম সুদ হারে ঋণের সুযোগ পেয়ে থাকে। এবং এই বিষয়টি বাংলাদেশে চালু হলেও যে গুড বড়রা তারা উপকৃত হতে পারবে। এবং আশা করি আপনার যে রিকমেন্ডেশনটি, এটি হয়তো বা সরকার নীতি নির্ধারক মহল ভেবে দেখবেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। জি দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত ও রপ্তানি পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।